সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন আফসান চৌধুরী। আমি আফসান ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে এই যে স্বাধীনতার পরে ৪৪ বছর, আমাদের বিজয়ের ৪৪ বছরে আমরা সেই জায়গা থেকে জানতে চাই ৪৪ বছরে বাংলাদেশের রাজনীতির শুদ্ধতা কতটা হয়েছে? আমাদের যুদ্ধের একটু জটিল চরিত্র আছে। সেটা হচ্ছে যে এই যুদ্ধে বোধহয় সাধারণ মানুষ যতটা অংশগ্রহণ করেছে পৃথিবীর অন্যান্য যুদ্ধে এতটা করেনি। বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন স্তরে, প্রত্যক্ষ পরোক্ষ দুভাবে। প্রত্যক্ষ পরোক্ষ যুদ্ধে অংশগ্রহণ তো সব রকমই হয়ে থাকে, কিন্তু এত দ্রুত যারা অংশগ্রহণ করেছে সাধারণ মানুষ, তাদের থেকে যারা নেতৃস্থানীয় ক্ষমতাবান, তাদের হাতে এই ক্ষমতার, দেশের বাস্তবতা, ক্ষমতার বাস্তবতা হস্তান্তরটাও এত ব্যাপকভাবে কোনো জায়গায় হয়নি। এর ফলে যেটা হয়েছে যে এই বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেছে। কারণ আমি এখন যে গবেষণাটা লিখছি সেটা হচ্ছে গ্রামের ৭১। তো গ্রামের ৭১ নিয়ে বোঝা যায় যে তারা কিন্তু মানে খুব আশ্চর্যজনক, যেসব জায়গায় গ্রামের ঘটনা ঘটেছে, পাকিস্তান আর্মি গেছে বা রাজাকার অত্যাচার করেছে বা কেউ এরকম করেছে, সেখানকার সকল মানুষই অংশগ্রহণ করেছে। বিরোধিতা বস্তুতই পাওয়া যায় না। এই জন্য আমি এই কথাটা বলি যে ৭১-এর বিরোধী খুব কম শক্তি প্রায় ছিলই না, কিন্তু তারা কেউ আশা করে না। আমি একটা ভিডিও করেছিলাম মেয়ে নারীর ওপরে, নাম তাহাদের যুদ্ধ। ওখানে একজন মহিলা, আমি তার কথাটা বলছি, উনি টাঙ্গাইল এলাকার। উনি যুদ্ধের সময় ওনার ভাই মুক্তিযুদ্ধে চলে গেছে, মুক্তিযুদ্ধে গেছে, সদ্য বিবাহিত স্ত্রীকে রেখে, মাকে রেখে, একে রেখে চলে গেছে। সে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। এই মহিলা, তিনি তার সেই যুদ্ধের সময়টা তো লোকজন তাকে উঠিয়ে নিয়ে যেতে পারে, তার বউকে তাকে নিয়ে যেতে পারে, তার ভাবিকে নিয়ে যেতে পারে, তাদেরকে বাঁচিয়েছে, মাকে দেখেছে। এই করে ছেলে নাই, তার মানে গ্রামে সম্পত্তি সংসার সামলানো যে কত কঠিন সেটা করেছে। সেই মহিলা কাঁদতে কাঁদতে বলছিল, আমার ভিডিওতে কান্নাটাও আছে, যে আমাদের তো কেউ খোঁজও নেয় না, আমাদের তো কেউ জিজ্ঞাসাও করে না যে আমরা কি করছিলাম। আমার মনে হয় আমাদের ভুলে যাওয়াটা, বিশেষ করে আমাদের ক্ষমতাবান শ্রেণীর এই ভুলে যাওয়াটা, এবং গোটা মুক্তিযুদ্ধের ইতিহাসটা এই স্বল্প সংখ্যক কিছু মানুষের উপরে চিহ্নিত করে তাদের উপরে সমস্ত ফোকাস ফেলাটা, এটা আমি মনে করি একটা কৌশল। কারণ আপনি যদি ওদের কথাই দেখতে থাকেন, তাহলে ওরা যখন নিজেদেরকে বড় লোক করছে, ক্ষমতাবান করছে, যে সিদ্ধান্ত নিচ্ছে, জবাবদিহিতাহীনভাবে জীবনযাপন করছে, আপনি আর তখন সাধারণ মানুষের দিকে তাকান না। এই কারণে আমার মনে হয় আমাদের এইটা প্রতিনিত্য দিনকার হয়েছে, এবং সমাজ থেকে মুক্তিযুদ্ধ, এটা কি ৭১ পরপর এই কৌশলটা নিয়ে হয়েছিল? আমার মনে হয় ৭১ পরে। কারণ আপনি যদি দেখেন যে কারা ঢাকা শহরে ৭১-এর পরে পাকিস্তান আর্মি চলে যাওয়ার পরে ঢাকা শহরে লুট হয়েছে, এটা তো আমরা বলতে চাই না, আলোচনা আসতে চাই। ঢাকা শহরে লুট হয়েছে, ঢাকা শহরে বাড়ি দখল হয়েছে, ঢাকা শহরে আরো বহু কাজ হয়েছে। এই কাজটা করেছিল তো যারা, আমরা যাদেরকে 16 ডিভিশন বলতাম, 16 মানে স্বাধীনতার পরে যারা হয়েছে, কিন্তু কেবল যে স্বাধীনতার পরে যারা হয়েছে তারা তো করেনি, সব যারাই ক্ষমতাবান, যারাই নিজেকে ক্ষমতার সামনে এগিয়ে নিয়ে যেতে পেরেছে তারা করেছে। অথবা আমাদের মুক্তিযুদ্ধের বিষয়টা হলো যে যারা সবচেয়ে ঘনিষ্ঠভাবে অংশগ্রহণ করেছিল তারা হচ্ছে সাধারণ সমাজের মানুষ। তারা ক্ষমতাটা পায়নি, ক্ষমতাটা এসছে স্বল্প সংখ্যক মানুষের সঙ্গে, যাদের সঙ্গে বোধহয় যুদ্ধেরও দূরত্ব ছিল অনেক বেশি, যার ফলে এই ঝামেলাটা তৈরি হয়েছে। এবং যে কারণে আমরা জনযুদ্ধ বললেও জনমানুষ কে আর কাছে টানা হয়নি। হ্যাঁ, আমরা জনযুদ্ধটা বলি কারণ এটা হলো আমাদের, যেমন আমাদের দুর্নীতি কমিশনের কাজই হচ্ছে যাতে দুর্নীতি করে কেউ যদি কিছু করে তাকে আটকানো, তাকে বাঁচানো, তার একটা মামলা করা, যে মামলাতে কোনোদিন কোনো চূড়া হয় না। ঠিক তেমনিভাবে জনযুদ্ধ বলে আমরা বলছি এই জনযুদ্ধের নেতৃত্ব আমার, আমি জনযুদ্ধ করেছি, অতএব আমি যে হালুয়া রুটি যে খাবো এটা জায়েজ, কারণ আমি তো জনযুদ্ধের নেতা। কিন্তু জনযোদ্ধা যারা, আমরা যদি তাদেরকে গুলিহীন, গুলিময় যে যোদ্ধাই বলি, আমি তাদের কথা কোনোদিন শুনতে পাবো না, আমাদের পক্ষে শোনা সম্ভব না। এবং এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, আমরা কিন্তু বস্তুতভাবে তাদের শোনা আমাদের সম্ভবই না, আমরা জানবও না। এবং আমি যখন এই গবেষণাটা করছিলাম, এটা প্রায় ২.৫ বছর হয়ে গেছে, আমি তথ্য সংগ্রহ করেছি চাকরি বাকরির কারণে। আমি চাকরি বাকরি এই জন্যই ছেড়ে দেবো, যে গবেষণা করা যায় না রে ভাই। সেটা হচ্ছে এই মানুষগুলোর বয়স কত চিন্তা করা যাক। এই মানুষগুলো, আমার ৭১ সালে ১৮ বছর বয়স ছিল, তো আমার ৬৪, সেই দিক থেকে ওকে। তাহলে যদি ৬৪ হয়, ৬৩-৬৪, ওই লোকগুলো তো গ্রামের বিত্তহীন মানুষ, ৬৩-৬৪ অনেক বয়স, স্মৃতি প্রায় হারিয়ে গেছে। আমরা ধারণা করতে পারবো, আমাদের স্মৃতি আমরা রক্ষাও করতে পারবো না। আমরা গিয়ে যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনি এখানে যুদ্ধে কোন যুদ্ধে অংশগ্রহণ করছেন, সে তো বলতে পারবে না, কারণ যুদ্ধে তো সে অংশগ্রহণ করছিল।
তার টিকে থাকাটাই ছিল তার সবচেয়ে বড় যুদ্ধ, সেটাই লড়াই, সেটাই তার লড়াই। এবং আমি মনে করি যে নারীর উপেক্ষার ক্ষেত্রে আমাদের দেশে অনেকে মেয়েরা যুদ্ধ করেছে কিনা, এই করেছে কিনা, আমি ব্যক্তিগতভাবে একজন নারী মুক্তিযোদ্ধাকে চিনি, তার নাম হচ্ছে আলমতাজ বেগম ছবি। আমি তার জন্য কিছু, তিনি অসুস্থ, ক্যান্সার আক্রান্ত, চিকিৎসা করার সুযোগ পাচ্ছেন না, এবং আমি লোকজনকে সংগ্রহ করে চেষ্টা করছি যে সামান্য কিছু হলেও তো আমাদের তাকে দিতে হবে, এটা তো আমার কি বলবো দায়িত্বর চেয়ে বেশি, এটা তো আমার ফরজ। মানে আমি ধর্মীয় শব্দ একটা ব্যবহার করলাম, কারণ কিন্তু আমরা কিন্তু তাদেরকে তাকাইও না, তাদেরকে মুক্তিযোদ্ধা বলি না। আমরা মুক্তিযুদ্ধ বলতে, সেদিন আমি একটা বাংলা একাডেমিতে কথা বলতে গিয়ে একজন ভদ্রলোক এসে বলেন আমি অমুক বীর বিক্রম, আমি অমুক। আমি বলছিলাম যে যুদ্ধ করছে সবাই, কিন্তু যুদ্ধের লাভ হয়েছে খুব স্বল্প সংখ্যক মানুষের। এটাই হচ্ছে আমাদের সমাজের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে আপনি যদি দেখেন সকল ক্ষেত্রেই তাই। মিছিল মিটিং করার সময় হাজার হাজার মানুষ লেগেছে, কিন্তু যখন মিছিলে ভাগ বাটোয়ারা হয়েছে সুবিধা, সবার কাছে পৌঁছায়নি। আচ্ছা, মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেষ্টা হচ্ছে দারিদ্র্য থেকে মুক্তি। বাংলাদেশের মানুষের ইতিহাসের দিকে তাকালে বাংলাদেশ এটাই তার লড়াই, সেই লড়াই থেকে সে মুক্তি পেয়েছে, সেই লড়াই তো সে সমান গরিব রয়ে গেছে। আপনি যদি আজকে গিয়ে গ্রামে জিজ্ঞেস করেন যে ভাই ওই সময় কত কষ্ট পাইছিলেন, ও এটাকে কষ্ট মনেই করবে না, ও বলবে আমি কষ্ট পাইছিলাম ৭৪-এ, কারণ পেটে খাওয়া ছিল না, কিংবা ৭১-এর পর থেকে এই পর্যন্ত আসতে তার যে লড়াই। এবং মানুষের মধ্যে এখন ক্ষোভটাও নাই, মানুষ এখন রাগও করে না, মানুষ দুঃখ করে না, মানুষ বলে ভাই এটা তো এরকমই হয়ে থাকে। ৪০-৪২ বছর পর, স্বাধীনতার পরে আপনাকে যদি বলতে হয় যে ভাই ওই সময় যুদ্ধ হয়েছিল এবং কি পাইছি। আমি বিরতি যেতে চাই আফসার ভাই, এসে যে জানতে চাই যে আমরা বিজয়ের এই যে আনন্দ, বা বিজয়ের, আমি আনন্দ না বলে যদি বিজয়ের যে গৌরবও যদি বলি, যে গৌরবটা সবার সঙ্গে মিলে মিশে নিতে পারলাম না, পারবো কি আর কখনো? যে মুক্তিযুদ্ধের যদি আপনি একটা বললেন যেটা ধর্মীয় শব্দ ব্যবহার করেছেন, আমি একটু তবরক শব্দটা যদি ব্যবহার করি আপনার অনুমতি দিলে, সেই তবরকের ভাগিদার সবাই হতে পারলেন না, সেটাকে আর দেওয়ার সুযোগ আছে, দেওয়া যাবে? আমার মনে হয় আপনি যদি ৭১-এর ইতিহাসটা দেখেন, তখনও কিন্তু এই বিভাজনটা ছিল, কিন্তু বিভাজনের এটা ছিল খুব কম। যেখানে মানুষ একত্রিত হতো সেটা হচ্ছে গ্রামে। এটা কিন্তু যুদ্ধের যে ক্যাম্প ছিল, ওই ক্যাম্পগুলোতেও হতো না, কারণ ক্যাম্পে রাজনৈতিক নেতৃত্ব ছিল, সে রাজনৈতিক নেতৃত্ব সবাইকে যুদ্ধ করার অধিকার বলেন, দায়িত্ব বলেন, সুযোগটা দিত না। কেন দিত না? কারণ যুদ্ধটার মধ্যে একটা রাজনৈতিক অংশ ছিল, আমি সবাইকে দেবো কি সবাই দেবো না। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, তার নাম হচ্ছে মোয়াজ্জেম আহমেদ চৌধুরী, তিনি প্রথম চেষ্টা করেছিলেন এই ভূখণ্ডকে স্বাধীন করার। ১৯৪৭ সালে তিনি একটা গ্রুপ করেছিলেন এবং শেখ সাহেবের খুব ঘনিষ্ঠ মানুষ। তিনি শেখ সাহেবের সঙ্গে সম্ভবত শেষ ২৬শে মার্চ দেখা করেছিলেন। তিনি বলছিলেন যে তিনি ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতেন এবং তিনি শেখ সাহেবকে ১৯৬১ সালে, ৬১ কি ৬২ সালে তিনি ভারতে যে কথা বলার ব্যবস্থা করেছিলেন। বিষয়টা হলো তার স্বাধীনতার সময় তার কাজ ছিল যে ওই যারা পলিটিশিয়ান হিসেবে এসছে তারা কি আসলেই মানে পাকিস্তানের গুপ্তচর কিনা বা ইত্যাদি। তাহলে আপনি দেখবেন যে সবাই একটা এজেন্ডা নিয়ে চেষ্টা করতো যে যারা দেশের অসুবিধা হতে পারে, যুদ্ধের অসুবিধা হতে পারে, সেটা করতে। তো আমরা কিন্তু তখনও এই সাধারণ মানুষের যে অংশগ্রহণটা, এইটা কিন্তু ক্যাম্পে গিয়ে যুদ্ধ করতে শিখে ফেরত এসে অংশগ্রহণটা হচ্ছে না। অংশগ্রহণটা হচ্ছে ওই গ্রামের মধ্যেই, অংশগ্রহণটা হচ্ছে মানে শহরে সাধারণ মানুষের মধ্যে যে সুযোগ দিচ্ছে, যে অসুবিধা করছে। আমি একটা কথা, যেহেতু আপনি এখন এই সময়ের কথা বলছেন, এটা সম্ভবত বগুড়া এলাকায় একটা বাড়িতে মুক্তিযোদ্ধারা রাত্রে ছিল। আপনি যদি গ্রামের মানুষ হন আপনি এটা বুঝবেন, আমি গ্রামের মানুষ না, কিন্তু আমি জেনে শিখেছি। সেটা হলো যে এত বিত্তহীন তারা বাজারে যায় না সপ্তাহে, এবং ওই এলাকায় বসেও না বাজার ২-১ বার। ওইখানে যখন মুক্তিযোদ্ধারা এসছে রাত্রেবেলা বাজারে যদি যায়, তাহলে হবে যে তোমার বাসায় মেহমান এসছে, তোমার মেহমান কে এসছে, এটাকে না জানাবার জন্য এই মহিলা এবং তার পুত্রবধূ, তার ছেলে মারা গেছে যুদ্ধে, তারা ৭-৮টা মুরগি ছিল, নাকি ৫-৬টা মুরগি ছিল, আমি জানি না, কয়েকটা মুরগি ছিল, ওই মুরগিগুলোকে তারা জবাই করে রাত্রেবেলা খাইয়েছে। এই মুরগির ডিমই বিক্রি করা ছিল তাদের অন্যতম আয়ের উৎস। যে ছেলেরা আমাকে এই কথাটা বলছিল, সে বলল যে আমি যুদ্ধের পরে ফেরত গিয়ে দেখেছি না খেতে পেয়ে পুত্রবধূ আর শাশুড়ি মারা গেছে। তো এগে তো আর আপনি সাধারণ মাপে দেখতে পারেন, এত বড় বীর প্রতিকার কিছু দিচ্ছেন না। এই যে গ্রামে যে মুক্তিযুদ্ধ রয়েছে, এইটা আমরা কিন্তু ভুলে যাই। লুকিয়ে থেকেছে তো গ্রাম,
স্বীকৃতি দিতে চাই না। হ্যাঁ, আমরা স্বীকৃতি দিতে চাই না, সুতরাং স্বীকৃতি দিতে জানিও না। আমি বলি, আমি তো উন্নয়নের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম। আমি বলি, বাংলাদেশে যে টিকাদান কর্মসূচি ছিল, আমি মনে করি এটা খুব মৌলিক, যে আমাদের সূত্রটা আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি। টিকাদান কর্মসূচি কিন্তু সফল হয়েছে, যতটা সফল হয়েছে, গ্রামের মানুষগুলো তাদের বাড়ি ঘর দিয়েছে টিকাদান দেওয়ার সুযোগের কারণে। তারা কেন্দ্র করে দিয়েছে, বিনা খরচে, বিনা কারো উঠানে, যেখানে যা করেছে। এই টিকাদান কর্মকাণ্ডে যারা জড়িত ছিল তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য 2 বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের সঙ্গে দিন দরবার করতে হয়েছে। কারণ তারা মনে করে যে না, এদেরকেই স্বীকৃতি দেবে কি? স্বীকৃতি দাও বড় বড় লোকদেরকে, স্বীকৃতি দাও সচিবকে, স্বীকৃতি দাও ডাক্তারকে, স্বীকৃতি দাও পলিটিশিয়ানকে, স্টারকে। এই যে আমাদের যে মানসিকতা, যে সাধারণ মানুষ আমাদের কোনো লাভ হয় না, এটা এত গভীরভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। 71-এও এটা ছিল। এখন আমরা ওদেরকে সুযোগ পেলে বলি যে হ্যাঁ, গ্রামের মানুষ কত এসেছিল, এগুলো ছিল। কিন্তু গ্রামের মানুষ যদি তুমি স্বীকার করতা যে গ্রামের মানুষ তোমার মুক্তিযুদ্ধটা সহায়ক নয়, মুক্তিযুদ্ধ, গ্রামের মানুষগুলো হচ্ছে নদীর মতো, সাঁতরাতে গেলে পানি লাগে, ওই গ্রামের মানুষটা ছিল তাই। কিন্তু তাহলে তো তুমি দেশটাকেও বানাতে একটু তাদের সুবিধা হয়। যে জমিনের উপর দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ, সেটা হচ্ছে গ্রামের মানুষ। গ্রামের মানুষ। এবং বস্তুতপক্ষে এই কথাটা আমরা এত ভুলে যাই। আমাদের যেমন ঢাকার মুক্তিযোদ্ধা, মানে আমার পরিবার তো প্রায়, এবং আমার বাড়ির কাজের লোকরাও মুক্তিযোদ্ধা, আমি লোকের ঠাট্টা করে বলি। সেইখানেও যতগুলো হয়েছে প্রত্যেকে খুব পরিচিত, প্রত্যেকে খুব সবাই জানে। এবং আপনি একজনের নাম শুনবেন যে মনে করেন এই ঢাকা শহরের বড় বড় মুক্তিযোদ্ধা, আমরা সবাই তাদেরকে চিনি। সেক্টর 2 ঢাকা সেক্টর। আপনি যদি হিসেব করে দেখেন, ঢাকা সেক্টর 2 যারা মুক্তিযোদ্ধা তাদের সবার অনেকের অবস্থা ভালো। তাহলে অন্যান্য সেক্টরের মুক্তিযোদ্ধাদের অবস্থা এত ভালো না। তাহলে আমাদের এই যে নগর কেন্দ্রিকতা, শহর কেন্দ্রিকতা, ক্ষমতা কেন্দ্রিকতা আমাদের মুক্তিযুদ্ধকেও করেছে। এবং আমি বলছি যে বরিশালে যে মেয়েটা 16 বছর বয়সে বন্দুক তুলে যুদ্ধ করেছে, ও যে কোনো মুক্তিযোদ্ধার মতো সেও বন্দুক তুলে যুদ্ধ করেছে। তার তো ক্যান্সারের চিকিৎসা দেওয়ার জন্য তাকে খুঁজতে হচ্ছে আমাদেরকে। আমরা যারা সবচেয়ে অথর্ব সমাজের, তো আমরা সবচেয়ে মানে অপ্রয়োজনীয় একটা অংশকে, যাদের কোনো ক্ষমতা নেই, কিছু নেই, আমরা চাঁদা তোলার চেষ্টা করছি যে আচ্ছা উনাকে কিছু সাহায্য করি, হয়তো বাঁচবেন না, হয়তো শেষ সময়টা একটু কষ্ট কম হবে। তো এই যখন পরিস্থিতিটা তৈরি হয়, আমরা কি করি? আমরা আবেগ আশ্রিত হয়ে চোখে পানি টানি ফেলে বলি আহত মুক্তিযোদ্ধা। আহত মুক্তিযোদ্ধাদের জন্য কিছু তো করা দরকার, কিন্তু আহত মুক্তিযোদ্ধার জন্য কিছু করাটা আমরা টাকা গুণে করতে চাই। তো এটা তো আমার মনে হয় রাষ্ট্রীয় কাঠামোর অংশ হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের ওই সবার সঙ্গে বিজয় ভাগাভাগি করার সুযোগ খুব কম। সেই জায়গা থেকেই আপনি যেটা বললেন যে ওই যে নগর কেন্দ্রিকতা মুক্তিযুদ্ধের সময় ছিল বা ক্ষমতা কেন্দ্রিকতা ছিল, যারা যুদ্ধ করেছে বা যারা যুদ্ধের সঙ্গে জড়িত হয়েছে তাদের জবাবদিহিতা ছিল না। তখন জবাবদিহিতা, আমরা যুদ্ধটা করতে পেরেছি একটা বড় অংশ ছিল হচ্ছে ভারতীয়দের সঙ্গে আমাদের সম্পর্কের কারণে। সেদিন যেভাবে পাকিস্তানিরা যে যুদ্ধাপরাধীদের দুজনকে ফাঁসি দেওয়ার পরে যেসব কথাবার্তা বলেছে, মন্তব্য করেছে, আমরা খুব আবেগ আশ্রিত হয়েছে, আমরা খুব কথাবার্তা বলছি। এটা হচ্ছে, আমি বলছিলাম একজন টেলিভিশন স্টেশনে আমাকে ইন্টারভিউ করতে এসেছিলাম, তো আমি বলছিলাম যে ভাই, এই মুক্তিযুদ্ধটা আমার, এটা পাকিস্তানের না, এটা ইন্ডিয়ান না। তো পাকিস্তান ইন্ডিয়া এটাকে কি বললো না বলে আমার কিচ্ছু এসে যায় না। যুদ্ধটা আমি করছি, আমরা যুদ্ধ করব, আমরা যারা যদি যুদ্ধ অপরাধী হয় আমাদের বিচার করছি, তাদের যে বিচার ঠিক হয় ভুল হয় সেটা অন্য বক্তব্য। আমি বিচার এরকম হলে আমি তাকে যে দণ্ড দেবো সেটা আমি পালন করব, পছন্দ না হয় ঠিক আছে। আর বাংলাদেশ সরকারের উচিত যেটা, সেটা হচ্ছে এটাকে আমলে না নেওয়া। কিন্তু যদি ইন্টারাক্ট করতে হয় তাহলে বাংলাদেশের উচিত যে বক্তব্য ভিত্তিক, যে তুমি এই কথাটা বলছো এটা ভুল, এই কথাটা বলছো এটা ভুল, এইভাবে না করে আমরা আবার আবেগ ওঠাচ্ছি। কিন্তু আমরা আবেগটা ওঠাই না যে সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ মানুষের জীবনযাপনের সঙ্গে 71-এর সম্পর্কটা কি। আমি মনে করি যে এমনিতে মনে করেন মুক্তিযুদ্ধের সময় 2টা অংশ ছিল। একটা হচ্ছে যারা বলতো নিয়মিত বাহিনী, যারা সেনাবাহিনীর লোক, আর আরেকটা আমরা বলি যেটা ছিল গণবাহিনী। গণবাহিনী হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ কিন্তু গণবাহিনীর সাধারণ মানুষ যদি বলেন, আমি অন্তত 100টা ঘটনা এনে দেবো যেখানে মানুষ কিন্তু যুদ্ধের সহায়তা করেছে, যুদ্ধ করেছে, তারা কিন্তু ট্রেনিং নিয়ে যুদ্ধ করেনি। এই ট্রেনিংহীন যে যোদ্ধা, এরা কিন্তু বাংলাদেশের গ্রামের ভেতরে, এবং ট্রেনিং যাওয়া পাওয়া যোদ্ধা, ট্রেনিং দেওয়া যোদ্ধা, ট্রেনিংহীন যোদ্ধা, দুজনের মধ্যে একটা সম্পর্ক ছিল। কিন্তু স্বাধীনতার পরে যেটা হলো যে যারা সরকারি দলের কাছাকাছি মানুষ ছিল তারা ক্ষমতাবান হলো, আর যে বুদ্ধিমান সে দেখলো যে আমি যদি এতে ক্ষমতা ব্যবহার করি আমি তাহলে অবস্থা আমার ফেরাতে পারবো। তো ঢাকা শহরটায়
ডিসেম্বর জানুয়ারির মাসের দিকেই কিন্তু মোটামুটি আমাদের রাষ্ট্রের চরিত্র কি হবে এটা নির্ধারিত হয়ে গেছে। আচ্ছা, বোঝা যাচ্ছিল। বোঝা যাচ্ছিল, কারণ আপনি তো একেবারে কোনো আইন শৃঙ্খলা নাই, কিছু নাই, যে যেখানে যাচ্ছে, যে যেখানে খুলছে, এগুলো তো লজ্জা পাওয়ার এখন কিছু নেই, সবাই এটা জানে, যে কোনো মানুষের পারিবারিক ইতিহাস এটা। কিন্তু আমার মতে এই বিষয়টাকে যদি ক্ষমতায় আসার পর পর যে দলরা ক্ষমতায় এসছে এবং বিভিন্ন সময় যারা ক্ষমতায় এসছে তারা যদি স্বীকার করে নিতেন যে মুক্তিযুদ্ধটা হয়েছে এই সাধারণ মানুষের জন্য, তাহলে এই সংকটটা আমাদের হতো না। কিন্তু বস্তুতপক্ষে সাধারণ মানুষের অবস্থা খারাপ হওয়াটা মানেই হচ্ছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, যাদের ছাড়া মুক্তিযুদ্ধ হতো না তাদেরকে অস্বীকার করা। তো আপনি যদি এখন যারা প্রধান আপনার কন্ট্রিবিউটর তাদেরকে বলেন যে তোমরা কিছু করো নাই, আমরা করছি, আমরা 2-5 জন উপরতলার মানুষরা করছি। আমাদের আরেকটা কি সমস্যা কিনা এটা, আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে আমাদের রাষ্ট্রে, আমাদের রাজনীতি, ব্যক্তি জীবন, সমাজ জীবনে যে বাংলাদেশ আমরা বলতে শিখিনি। আমরা বলতে শিখিনি বস্তুতই। আমি যখন মানুষের সঙ্গে কথা বলি, যেটা আমি তো এখনো কথা বলি 71 নিয়ে, সেটা হচ্ছে যে মানুষের জিজ্ঞেস করলে দেখা যায় যে মানুষ যতদূর পেরেছে মানুষ কিন্তু অন্যদেরকে সাহায্য করেছে। এটা কোথা থেকে আসছে? এটা রাজনীতির বাইরে, এটা হচ্ছে বাংলার চরিত্র। আমি আমার একজন বিদেশি বন্ধু এসেছিলেন, তিনি বলছিলেন যে আমি 4 বছর ধরে এই দেশে আসছি, প্রতি বছর আসছি, খুব বাংলাদেশপন্থী মানুষ। সে বলছে আমি কোনোদিন কোনো জায়গায় খেলে পয়সা দিতে পারি না, কেউ না কেউ এসে আমার পয়সাটা দিয়ে দেয়, এবং আমার খুব ক্ষুব্ধ হচ্ছে তুমিও পয়সা দিয়ে দিলে। তো এটা হচ্ছে কিন্তু আমাদের চরিত্র, যে কোনো কারণে হোক, এটা আমি বড় ছোট করছি না। 71 সালে এটা লক্ষ্য করা যাচ্ছে। তো গ্রামের মানুষ যখন শত শত মানুষ গেছে, তাদেরকে তারা আশ্রয় দিয়েছে, দেখাশোনা করেছে যতদূর পেরেছে, যখন পারেনি সাধ্য অনুযায়ী করেছে। তো তাহলে উল্টোটা হলো না কেন? তাহলে দরজায় আমরা যখন তাদের দরজায় কড়া নেড়েছি, তারা আমার ঢুকতে দিয়েছে, কিন্তু তারা যখন দরজায় কড়াটা নাড়ছে তখন আমরা কেন ঢুকতে দিচ্ছি না? আমরা দিইনি এই কারণে যে আমরাই হচ্ছে, এটাই হচ্ছে আমার চরিত্র। আমরা ফেরত দিতে তো জানি না, আমরা ঢুকতে বের করে দিয়েছি। তার জন্য এই দেশে যতগুলো কষ্ট হয়, আমার মনে হয় প্রত্যেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের ব্যর্থতা, মুক্তিযুদ্ধের বিফলতা। আমাদের বোঝা উচিত যে বস্তুতপক্ষে তাহলে মুক্তিযুদ্ধটাকে আমাদের বিশ্লেষণ করা দরকার। এই যে অনেক মানুষের সহায়তা নিয়ে কিছু মানুষ ক্ষমতাবান হলো, অবস্থাবান হলো। আর ঢাকা শহরের মতো বিত্ত পৃথিবীর বোধহয় খুব কম দেশেই আছে। এত বিত্তবান তৈরি হলো কি করে? একটা ফুটপাত, এবং আমি মনে করি এটা খুব মৌলিক একটা বিষয়, এত গাড়ি রাস্তায় নামলো কি করে? যে আমার দেশে 1/2-এর বেশি রাস্তা ব্যবহার করা হয় না, 99 জায়গায় গাড়ি হয়েছে। তাহলে গাড়ি কই রাখা হয়? গাড়ি রাখা হয় ফুটপাতে, এবং এটা খুব মৌলিক একটা বিষয়। তার মানে যে ফুটপাত যার, তার অধিকারটাকে সব কেড়ে নেওয়া হচ্ছে, এবং তাকে কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না। আপনি ট্রাফিক জ্যামে বসতে যদি না চান, আপনি উঠেন না, কিন্তু আপনার গাড়ি কেউ হাত দেবে না, আপনার রাস্তা কেউ হাত দিচ্ছে না। কিন্তু ফুটপাত যেখানে সাধারণ মানুষ হাঁটায়, এবং যেহেতু আমি হাঁটি বলে আমি দেখতে পাই, আপনি তাকে ফুটপাতে হাঁটতে দেবেন না, আপনি গাড়িটা উঠিয়ে রেখে দেবেন, আপনি মোটরসাইকেল। বাংলাদেশের প্রতীকী চরিত্র, বাংলাদেশের একেবারে প্রতীকী চরিত্র, যে আমি তোমার সুযোগ দিব না। এবং ফুটপাতের মতো একটা জিনিস, আমি একটা আমার স্টুডেন্টরা গবেষণা করছে, আমি একটা গবেষণা তার সঙ্গে জড়িত, সেখানে ওরা বলছে ফুটপাত বলে কিছু নাই। তো ফুটপাত কাদের? পা দিয়ে চলে কারা? পা দিয়ে চলে নিম্নবিত্ত মানুষরা। নিম্নবিত্ত মানুষের ফুটপাতেও জায়গা হবে না, ও কোনো জায়গায় জায়গা পায় না, ওখানে দোকান করে, মোটরসাইকেল যায়, গাড়ি যায়, ও দোকানটা গিয়ে একটা গাড়ি যখন রাখে, সে তো তুমি গাড়ি রাখার পার্কিং যেখানে তুমি উঠেছো তোমার কয়েক কোটি টাকা দামের গাড়ি নিয়ে, তুমি তো এখানে রাখতে পারো না, কিন্তু তার কোনো জবাবদিহিতা নেই। পুলিশ বিরতিতে যাবো, এসে একটু জিজ্ঞাসা করবো যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় আমরা মুক্তিযুদ্ধ কারা অংশ নিয়েছিলেন, লেখালেখি তো অনেক হয়েছে। আমি যে আলাপগুলো করছি এটা কিন্তু গবেষণা ভিত্তিক আলাপ না, এটা ইতিহাস চর্চা না, এটা হচ্ছে রাজনীতি চর্চা। আমার মনে হয় আমরা যখন কাজ করি, আমরা প্রথম আমি আমার স্টুডেন্টদেরকেও যেটা বলি যে তোমাদের দেশপ্রেমিক হওয়ার দরকার নেই। 71 চর্চা করতে হলে, 71-এর বিদ্যা চর্চা করতে হলে দয়া করে দেশপ্রেমিক হইও না, কারণ দেশপ্রেমিকের বিষয় তো হ্যাঁ, নির্মোহ হওয়া যাবে না, এবং তুমি সেই তথ্যগুলো সংগ্রহ করবে যে তথ্যগুলো তোমার পছন্দ হচ্ছে। এইটার অধিকার তোমার নেই, সব কথা বলো। বাংলাদেশে 71 সালে কি হয়েছে না হয়েছে সব কথাটা বলা উচিত, কিন্তু সব কথাটা যদি আমরা বলি তাহলে আমাদের যে অবস্থাটা দাঁড়াবে, তাহলে তো আমাদের যে সবচেয়ে অপ্রিয় কথাগুলো আমাদের বলতে হবে। তো অপ্রিয় কথা বলে অসুবিধা হয়,
তো আমরা অপ্রিয় কথাগুলো আর বলতে চাই না। আমার এই মানে নিতে চাই না, আমরা নিতে চাই না, জানতেও চাই না। তো আমরা কি করছি, আমরা একটা খুব আর্টিফিশিয়াল একটা নির্মাণ করছি। এটা ছিল ৭১, তাতে পরের জেনারেশন, এটা খুব সুবিধাজনক। আমরা হচ্ছে, আমি যখন মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম গবেষণা করছি, তখন আমাকে একজন মুক্তিযোদ্ধা, বড়সড় মানুষ, উনি এসে বললেন, আপনাদের সত্য কথা বলার দরকার নেই, আপনারা এমন কথা বলবেন যাতে দেশের সেবা হয়। তো আমি তাকে বলছিলাম, আমি তখন ইউনিভার্সিটি থেকে সদ্য পাশ করেছি, আমি বললাম যে সত্যি কথাই তো দেশের সবচেয়ে বড় সেবা। তো ওই লোকের ভয়টা ছিল যে সত্যি কথাটাও আমাদের জন্য বিপজ্জনক। তো আপনার যদি মানুষের মধ্যে এই ধারণা থাকে সত্য কথা বলাটা বিপজ্জনক, আপনি তাহলে সত্য কথা বলবেন না, আপনি যেটা আপনার বললে সুবিধা হয় সেটা বলবেন। আমি যখন শহরের মানুষের সঙ্গে কথা বলি আর গ্রামের মানুষের সঙ্গে কথা বলি, আমি এই এখনই আমি মানুষকে বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা শেখাবার চেষ্টা করি। সেটা হচ্ছে যে সাধারণ মানুষের কাছে গেলে সবচেয়ে সুবিধা হচ্ছে যে ওর সুবিধার পরিসরটা খুব সীমিত। ও মিথ্যা কথা বলে কোনো কিছু পাবে না, এই জন্য ও সত্য কথা বলে, কারণ ওর তো কোনো পাওয়ার কিছু নাই। কারণ আপনি শহরের একটা অবস্থাপন্ন ধান্দাটা নাই, দান্দাহীন স্মৃতিচারণ। আর এ কথা বলার সময় অনেক কিছু বলবে যেটা কোনো ভিত্তি নাই। কেন বলে? কারণ বলে নিজেকে একটা দাবি করলো, একটা মেডেল লাগিয়ে দিল, আটকে দিল, বললো আমি এরকম হয়েছি, আমাকে একটা সুবিধা দিতে হবে। এবং আমাদের দেশে মুক্তিযুদ্ধটা সুবিধার একটা বিষয়। আমার এক খালাতো ভাই, কারো প্রোফাইল তৈরির একটা বিষয়। হ্যাঁ, আমার খালাতো ভাই আছে, আমার দুই খালাতো ভাই বীর প্রতীক, আচ্ছা, মেজর আক্তার আর মেজর মঞ্জুর। তো তাদের ওনার আক্তারের স্ত্রীও হচ্ছেন একজন নার্স ছিলেন, হ্যাঁ, তো ও ছেলে হচ্ছে তানিম, যে আমার সহকর্মী, ওই যে মানুষের কাছে পরিচয় করে দিতে, যে আমার চাচা আফসান ভাই, পেশায় সে আমার ভাই। সে একটা লেখা লিখেছিল যে আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কোনো সুবিধা চাই না। আমি মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। ও সুবিধা যে চায় না এই কথাটা বলার সাহস রাখে, এবং সুবিধা সে নেয়ও না। তো আমার মনে হয় এই মানসিকতা আমাদের নেই। আমি মুক্তিযোদ্ধা হলে আমাকে সুবিধা দিতে হবে। আমি যে অবস্থা বিত্তহীন মানুষ, তাকে তো অবশ্যই সুবিধা দিতে হবে, সেটা তো যে কোনো ক্ষেত্রে, সেটা তার মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে। কিন্তু আপনি দেখেন সচিবরা যেই কাণ্ডটা করলো, ফলস সার্টিফিকেট দিয়ে নেওয়াটা, আমি মনে করি আল্লাহ জানে বাংলাদেশে কত ফলস সার্টিফিকেট হয়, এটা এমন কিছু না। কিন্তু সে যে সচিব হিসেবে ভাবলো যে আমি এটা করতে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং তার শাস্তি হয়েছে কিনা এটা আমি জানি না, শাস্তি না হওয়ার সম্ভাবনা বেশি, বাংলাদেশে হয় না। আমরা তো ভুলেই গেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিবই ফলস সার্টিফিকেট দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারলে আপনি অনেক সুবিধা পাবেন। তো আপনার যদি মুক্তিযুদ্ধ করাটা সুবিধার পরিসরের হয়, তাহলে তো আর আপনার কাছ থেকে জবাবদিহিতা, দেশপ্রেম এগুলো পাওয়ার কোনো কারণ নাই। অতএব আমার মনে হয় এই তালিকা প্রণয়ন থেকে আরম্ভ কোনো কিছু করাটা, এটার কতটা ভিত্তি আছে। আমরা এই ৪৪ বছর পরে এসে, ৪৪ বছর দাঁড়িয়ে এই বিজয়ের দিনে, বিজয়ের মুহূর্তে কি আমরা কোনো ইতিবাচক বা কোনো পূর্বাভাস আপনি দিতে পারেন না? আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমি হয়তো আর গ্রামে আর ঘুরবো না, অনেকদিন হয়েছে গ্রামে ঘোরা, মানুষের সঙ্গে দেখা করা, আমি দেখতে পাচ্ছি গ্রাম অনেক সবল হচ্ছে। এবং গ্রাম কিন্তু শহর থেকে অনেক দূরে থাকতে চাইছে। তারা জানে শহর, গ্রামের ভিতর শহর ঢুকে যাচ্ছে না, থাকতে তো চাইছে। আমি বলছি যে এটা কিন্তু তার একটা সাবল্য। আগে কিন্তু অনেক মেনে নিত, থাকতে দেওয়া হচ্ছে, কিন্তু তাকে থাকতে দেওয়া হচ্ছে না। এবং আমি মনে করি যে নির্বাচনকে যখন দলীয়করণ করা হচ্ছে, এটা যেমন ভালো দিক একটা আছে, এর খারাপ একটা সমস্যার দিক আছে। সমস্যার দিক হচ্ছে যে গ্রামেও তাহলে এই দল ভিত্তিক সুবিধা ভাগাভাগিটা হয়ে যাচ্ছে। তাহলে গ্রামের চরিত্রগুলো বা ছোট ছোট মফস্বলের চরিত্রগুলো পাল্টাচ্ছে। কিন্তু গ্রামের মানুষ যেটা হচ্ছে, সে আগের চেয়ে বেশি শিক্ষিত, বেশি যে খুব বেশি শিক্ষিত তা বলছে না, কিন্তু শিক্ষিত, আগের চেয়ে শিক্ষিত, সে আগের চেয়ে খায় বেশি। কিন্তু একই সাথে তার সমস্যাগুলো আছে। আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে এই নিউট্রিশন সমস্যা, পুষ্টি সমস্যা। আমরা যদি দেখি যে 1943 সালে হয়েছিল ফ্যামিন হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল, 74-এ দুর্ভিক্ষ হয়েছিল। এখন ওরকম দুর্ভিক্ষ হয় না, মঙ্গা হচ্ছিল, এখন মঙ্গাটা হয় না। কিন্তু আমাদের পুষ্টিহীনতা হচ্ছেই। পুষ্টিহীনতা এক ধরনের নীরব দুর্ভিক্ষ। আমরা কিন্তু এটাকে গুরুত্ব দিচ্ছি না, আমরা এটা গুরুত্ব পাচ্ছেও না। এই কারণে আমার মনে হয় যে আমাদের যে ব্যবস্থা রয়েছে, যে শাসন ব্যবস্থা রয়েছে, তাতে সাধারণ মানুষ বোঝে যে তার সুযোগটা কম। আমার মনে হয় এইটা শুরু।
যে তার যে সুযোগ নেই সে যে অন্যের দিকে তাকিয়ে থাকবে না। রাজনীতির ক্ষেত্রে এটা 2008 সালের দিকে আমি যেন একটা গবেষণা করেছিলাম, তখন দেখেছিলাম মানুষ রাজনৈতিক সমাধান চায় না, রাজনীতি নিয়ে তার মাথা ব্যথাও নাই, এবং সে মনে করে না রাজনৈতিক কারণে তার দারিদ্র বিমোচন হবে। অতএব যদি দারিদ্র বিমোচনের ক্ষেত্রগুলোকে, সুবিধা, গ্রামের সুবিধা পাওয়ার ক্ষেত্রগুলোকে তার যদি বড় করা যায়, সে নিজে সবল হবে। আমার মনে হয় আত্মনির্ভরশীলতাটা সে ঠেকে শিখেছে, এবং এটাই মনে হয় আমাদের সবচেয়ে বড় সুসংবাদ। কারণ 71-এ সে আত্মনির্ভরশীল হয়েছিল, 71-এ কারোর উপরে নির্ভর করেনি। সেটা পরিসর ছিল ছোট, এখন এই বৃহৎ পরিসরে সবাই কিন্তু স্বনির্ভর। স্বনির্ভর, এবং ওই যে আরেকটা বিষয় যেটা বলে আত্মনির্ভরশীল, সে রাজনীতির দিকেও ওইভাবে রাজনীতির দিকেও চায় না, তাকায় না। সে তার সে সুযোগ চায় তার নিজের মতো করে কাজ করে যাওয়া। হ্যাঁ, আপনি একেবারে সঠিকভাবে, এবং তাকে যাতে তাকে যেন কেউ বিরক্ত না করে, ঝামেলা না করে, কারণ সে তার সংস্কৃতি খুঁজছে, সে তার অর্থনীতি খুঁজছে, চিন্তা স্বনির্ভর হয়েছে। হ্যাঁ, এবং এই কারণে সে কিন্তু এক ধরনের, আমার মতে এটা যারা এই বিষয়ে গবেষণা করেন তাদের দেখা যায় সে একটা চ্যালেঞ্জ হিসেবে তৈরি হচ্ছে। কিন্তু তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই বিজয়ের মধ্যে আমরা এটা একটা বড় সুসংবাদ পাচ্ছি যে মানুষ এখন আর কেন্দ্রমুখীও না বা ক্ষমতামুখীও না, সে নিজে ক্ষমতা অর্জন করতে ভিত্তিতে চায়। সূত্র হিসেবে সে নিজেকে দেখতে শিখছে, এবং এটা আমার মনে হয় সেটা বড় অর্জন, একটা বড় উত্তরণ বা প্রাপ্তি। আপনাকে ধন্যবাদ আফসার ভাই আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।